গল্পের আড্ডা অরিজিনালস। ভেজালের আলোচনা চলছিল। এই যে আর চারদিকে ভেজালের রাজত্ব চলছে, চালে ডালে তেলে, দুধে ঘিয়ে, শিক্ষায় দীক্ষায় মনুষ্যত্বে, এই নিয়েই বন্ধুরা তর্ক বিতর্ক করছিল। অর্থাৎ তাদের সকলেরই বক্তব্য ছিল এই যে এইভাবে ভেজাল চলতে থাকলে ইন্ডিয়া একদিন রসাতলে যাবে। একজন বলল, দিনকাল এমনই পড়েছে যে এখন আর খাঁটি মিথ্যে কথাও শুনতে পাওয়া যায় না। মিথ্যে কথার মধ্যেও আজকাল লোকজন ভেজাল চালাচ্ছে। এতক্ষণ আমি চুপ করেছিলাম। আমার বাড়িতেই আড্ডা, সুতরাং আমার নিজের পক্ষে শ্রোতার ভূমিকায় শ্রেয় বলে ভেবেছিলাম। কিন্তু আর মুখ না খুলে থাকতে পারলাম না। বললাম, আমি একবার খাঁটি মিথ্যে কথা বলেছিলাম। কিরকম? হ্যাঁ, কিরকম শুনি? খাঁটি মিথ্যে কথা জিনিসটা একটু গোলমেলে, ব্যাখ্যা না করলে ও জিনিসটা ঠিক বোঝানো যায় না। অন্তত একটা উদাহরণ দিতে হয়। বললাম, তবে শোনো। বন্ধুরা এতক্ষণ তর্ক করছিল, এবার গল্পের গন্ধ পেয়ে চুপ করল। আমি বলতে শুরু করলাম, গল্প মানেই আড্ডা, আর আড্ডা মানেই গল্প। কখনো মজা, কখনো রহস্য, কখনো ভয়, সব কিছুর আসর এক জায়গায়। আজ গল্পের আড্ডা অরিজিনালসে আপনি শুনবেন বিমল মিত্রের লেখা 20 মিনিটের গল্প। বিমল মিত্র 18ই মার্চ 1912 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর লেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল সমাজের বিবর্তন এবং ইতিহাসের নিখুঁত চিত্রণ। তাঁর লেখা কয়েকটি উল্লেখযোগ্য রচনা হল সাহেব বিবি গোলাম, কড়ি দিয়ে কিনলাম, 3 নম্বর সাক্ষী ইত্যাদি। 3 নম্বর সাক্ষী গল্পটি আপনি গল্পের আড্ডা অরিজিনালস চ্যানেলের প্লেলিস্ট থেকে শুনতে পারবেন। 1964 সালে কড়ি দিয়ে কিনলাম উপন্যাসের জন্য তিনি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য সম্মান রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 2রা ডিসেম্বর 1991 সালে এই মহান সাহিত্যিক মৃত্যুবরণ করেন। শুরু হচ্ছে বিমল মিত্রের লেখা 20 মিনিটের গল্প। ইটারসি স্টেশনে ট্রেনটা থামল। আমি যাচ্ছিলাম বোম্বেতে। বেলা ধরো তখন প্রায় 10:30 কি 11টা। কিন্তু ট্রেনে চড়লে সকাল 10টা-11টাও মনে হয় যেন দুপুর 1টা। বিশেষ করে তখন আবার মে মাস, লাল ধুলোয় প্ল্যাটফর্ম ভর্তি। জব্বলপুর থেকে উঠেছি, সুতরাং লাঞ্চ খাওয়ার প্রশ্ন আর ওঠে না। সঙ্গে খাবার আছে। ট্রেন ছাড়বার পর তার সদ্ব্যবহার করবার ইচ্ছে ছিল। টাইম টেবিলে লেখা ছিল ইটারসিতে 20 মিনিট স্টপেজ। বাইরের দিকে চেয়েছিলাম। ট্রেনটা ইটারসিতে পৌঁছতেই 3rd ক্লাস প্যাসেঞ্জারদের ছুটোছুটি, দৌড়োদৌড়ি, হল্লা চেঁচামেচি শুরু হয়ে গেল। ভেন্ডাররা চিৎকার শুরু করলো, পোড়ি গরম, চায় গরম, গরম জলেবি, পোড়ি গরম। ওদিককার সব স্টেশনেই এই একই দৃশ্য। দেশভেদে রুচিভেদ হয় জানতাম, কিন্তু দেশভেদে যে কার্যকারণ ভেদ হয় তা জানতাম না। একই সূর্য বাংলাদেশেও ওঠে, আবার সিপিতেও ওঠে, কিন্তু দেশভেদে যে তারও তাপের তারতম্য হয় তা জানা ছিল না। ইটারসির ধুলোটা পর্যন্ত যেন আমার কাছে আরো বেশি গরম মনে হলো। মাথার ওপর জ্বলন্ত সূর্যটাকে যেন সেদিন নিষ্ঠুরতর বলে মনে হলো আমার। অবশ্য এর কারণ বোধ হয় সেই আমার প্রথম ওই লাইনে পাড়ি দেওয়া। ট্রেন সবেমাত্র তখন প্ল্যাটফর্মে থেমেছে। জানলার ধারে মুখ রেখে বাইরের দিকে চেয়ে আছি। হঠাৎ একজন দেহাতি লোক ট্রেনের জানলায় কাকে খুঁজতে খুঁজতে একেবারে আমার কামরার সামনে এসে থমকে দাঁড়িয়েছে। ভাবলাম দেহাতি লোক, হয়তো কোনো কামরায় জায়গা নেই বলে উঠতে পারিনি। আমার কামরাটা ফাঁকা দেখে ভেতরে ঢুকতে চায়। ভারী গলায় বললাম, ইহা নেহি, ইয়ে 1st ক্লাস কম্পার্টমেন্ট হ্যায়। ময়লা পাঞ্জাবি আর একটা ছোট মোটা ধুতি লোকটা।
মাথায় গান্ধী টুপি। লোকটা কিন্তু তাতে বিচলিত হলো না, বলল, না বাবুজি, আমি কামরায় উঠবো না। আপনার সঙ্গে আমার একটা জরুরি বাত আছে। আমার একটা উপকার করতে হবে আপনাকে, মেহেরবানি করে। ভাবলাম সেই চিরাচরিত পন্থায় ভিক্ষে না চেয়ে লোকটা নতুন কায়দায় কিছু আদায় করে নিতে চায় আমার কাছ থেকে। এই 500 টাকা আপনার কাছে রাখুন বাবুজি। বলে ট্যাগ থেকে 10 টাকার নোটের একটা মোটা বান্ডিল আমার দিকে এগিয়ে দিল। আমি তো অবাক। আমি এক বুদ্ধা ঠাকুর সাহেবকে আপনার কাছে আনছি। আপনি তার হাতে এই 500 টাকা দিয়ে দেবেন। আমি কিছুই বুঝতে পারছিলাম না। জিজ্ঞেস করলাম, কে ঠাকুর সাহেব? এখানকার পিপারিয়া মৌজার ঠাকুর সাহেব। ঠাকুর সাহেবের 80 বছর উমের আছে। খুব বুড়া মানুষ। মুসাফিরখানাতে বসিয়ে রেখে দিয়ে এসেছি। আপনার মতো একজন বাঙালি বাবুকেই খুঁজছিলাম আমি। আপনি আপনি যদি এই উপকারটুকু করেন তো ঠাকুর সাহেব বেঁচে যান বাবুজি। কিন্তু টাকাটা আমি না দিয়ে তুমি নিজেই তো ঠাকুর সাহেবের হাতে দিতে পারো। আমি টাকা দিলে কাজ হবে না বাবু সাহেব। কেন কাজ হবে না কেন? সব বাত আপনাকে বলবার ওয়াক্ত নেই বাবু সাহেব। এখানে প্যাসেঞ্জার গাড়ি সির্ফ 20 মিনিট ঠাউরাবে। আপনাকে কিছু তকলিফ করতে হবে না। টাকাটা ঠাকুর সাহেবের হাতে দিয়ে শুধু বলবেন কি, আপকা লড়কা ছেদি লাল নে দিয়া। কে ছেদিলাল? ঠাকুর সাহেবের লড়কা। আমি ঠাকুর সাহেবের বড় ছেলে আছি। ছেদিলাল আমার ছোট ভাই। তোমার নাম কি? আমার নাম বাবু সাহেব দরবারা লাল। ব্যাপারটা কিরকম গোলমেলে লাগছিল। দরবারালালের কাছ থেকে 500 টাকা নিয়ে আমি পিপারিয়া মৌজার ঠাকুর সাহেবের হাতে দিয়ে বলবো, এটা আপনার ছোট ছেলে ছেদিলাল দিয়েছে। বললাম, ছেদিলাল কেন 500 টাকা দেবে? ছেদিলাল আপনার অফিসে চাকরি করে যে। ছেদিলাল যে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। বদমাস গুন্ডাদের সঙ্গে মিশে মিশে ছেলেটা বরবাদ হয়ে গিয়েছিল একবারে। তাই তো বাবা তাকে বকেছিল। বকতে এসে বাড়ি থেকে পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে কলকাতায় বাঙালি বাবুর দপ্তরে চাকরি করছে। আমি এ সকল কথা বানিয়ে বানিয়ে বলেছি। তাই তো বাবা এখনো জিন্দা আছে। নইলে নইলে বাবা কবে মারা যেত। কথাটা আমি তখনও ঠিক হজম করতে পারছিলাম না। কোথায় বা আমার অফিস আর কোথায় বা ছেদিলাল? তবু যদি মিথ্যে কথাটা বললে বুড়ো বাপের প্রাণটা বাঁচে তো বাঁচুক না, তাতে আমার কিসের ক্ষতি? বললাম, কিন্তু আমি তো ছেদিলালকে চিনি না। যদি কথা বলতে গিয়ে কিছু উল্টোপাল্টা বলে ফেলি? আপনাকে তো কিছুই বলতে হবে না বাবুজি। ঠাকুর সাহেব যা বলবেন তাতে আপনি শুধু হ্যাঁ বলে যাবেন। ছেদিলাল কবে বাড়ি থেকে পালিয়েছে? 7 সাল আগে। আর বেশি কথা বলবার সময় নেই বাবু সাহেব। ট্রেন ছেড়ে দেবে। আমি যাই ঠাকুর সাহেবকে নিয়ে আসি। আপনি আপনি একটু অপেক্ষা করুন। বলে দরবারালাল ছুটতে ছুটতে প্ল্যাটফর্ম পেরিয়ে মুসাফির খানার দিকে চলে গেল। আমি সেই 500 টাকার বান্ডিলটা হাতে নিয়ে চুপ করে বসে রইলাম। জীবনে অনেক রকম বিচিত্র ঘটনার মুখোমুখি হতে হয়েছে। অনেক প্রিয় অপ্রিয় ঘটনার মোকাবিলাও করতে হয়েছে। কিন্তু এর আগে যত কিছু ঘটনা দেখেছি, শুনেছি, পড়েছি, তার কোনোটার সঙ্গেই এই ঘটনার যেন কোনো মিল খুঁজে পাচ্ছিলাম না। আর বেছে বেছে ভগবান ঠিক আমাকেই কেন এসব ঘটনার মুখোমুখি ফেলেন তাও বুঝতে পারছিলাম না। দেখলাম দূরে দরবারালাল আসছে, সঙ্গে একজন বৃদ্ধ অথর্ব মানুষ। মুখের চামড়া কুঁচকে গেছে, চোখের ওপর একটা মোটা কাচের চশমা দুদিকের কানের সঙ্গে সুতো দিয়ে বাঁধা। পুরোর গায়েও দেহাতি তাতে বোনা ময়লা পাঞ্জাবি, পরনে মোটা খাটো ধুতি। ঠাকুর সাহেবকে দুহাতে ধরে ধরে নিয়ে আসছিল দরবারালাল। একেবারে আমার কামরার সামনে নিয়ে এসে দাঁড় করালো ঠাকুর সাহেবকে। মনে হলো ঠাকুর সাহেব যেন চশমা থাকা সত্ত্বেও
ভালো করে দেখতে পায় না। দরবার ঠাকুর সাহেবকে বলল, সেই বাঙালি বাবু। ঠাকুর সাহেব আমার দিকে তার ছানি পড়া চোখ দিয়ে চেয়ে বলল, আপনি বাঙালি বাবুজি? এরই নাম মুখার্জি সাহেব আছে। ছেদিলাল এই মুখার্জি সাহেবের দফতরে কাম করে কিনা। বুড়ো মানুষটা যেন নিজের ছেলের মনিককে দেখে কৃতার্থ হয়ে গেল। বলল, আপনার বহুত মেহরবানি মুখার্জি সাহেব। ছেদিলালকে আপনি নকরি দিয়েছেন। ছেদিলাল খারাপ লড়কা নয় মুখার্জি সাহেব। ওকে গুন্ডা বদমাশরা খারাপ করে দিয়েছিল। ভালো করে মন দিয়ে দপ্তরের কাম করে তো ছেদিলাল। হ্যাঁ, খুব মন দিয়ে কাম করে, আপনি কিছু ভাববেন না। কথাটা শুনে বুড়োর মন আনন্দে আটখানা হয়ে গেল। আমি জানতুম বাবু সাহেব ও অনেক বড় হবে। মহল্লার সবাই ওর সঙ্গে দুশ্মনী করে ওকে খারাপ করে দিয়েছিল। আসলে ছেদিলাল আমার খুব ভালো ছেলে মুখার্জি সাহেব। হ্যাঁ, খুব ভালো ছেলে। আপনি বলছেন ভালো ছেলে? হ্যাঁ, ভালো ছেলে বলেই তো ওকে চাকরি দিয়েছি আমার অফিসে। ঠাকুর সাহেব কি যেন ভাবলো আপন মনে। তারপর একটু ভেবে জিজ্ঞেস করলো, তাহলে ও এখন আর দারু খায় না তো? না না, মদ খাওয়া একেবারে ছেড়ে দিয়েছে ছেদিলাল। জানেন বাবুজি, ছেদিলাল আমার ছেলে। এই দরবারালাল বড় আর ওই ছেদিলাল ছোট। আমি ছেদিলালকেই বেশি ভালোবাসতাম বাবুজি, বেশি প্যার করতাম। ছেদিলাল মদ খেত বলে আমি ওকে অনেক বকেছি, কিছুতেই আমার কথা শুনতো না। পিপারিয়ার মহাজনদের কাছে হুন্ডিতে টাকা ধার করতো ছেদিলাল। তবু আমি ওকে কিছু বলতাম না বাবুজি। ভাবতুম উমার হলে সব দোষ কেটে যাবে। আমি এই দরবারাকে না জানিয়ে ওর হুন্ডি ছাড়িয়ে দিতুম। হাজার হাজার টাকা দিয়েছি ছেদিলালকে বাবুজি, কেউ জানতে পারেনি। কিন্তু শেষেও মেয়ে মানুষের পেছনে লাগলো। তখন আমি আর থাকতে পারলুম না বাবুজি। আমি একদিন ওকে চর মারলুম। বলতে বলতে বুড়ো সেই প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়েই হাউ হাউ করে কেঁদে ফেলল। দরবারালাল এতক্ষণ চুপ করে বাপকে দুহাতে ধরে দাঁড়িয়েছিল। আমার দিকে চেয়ে কি যে ইঙ্গিত করল। তারপর বাপকে বলল, পিতাজি শান্ত হন, এবার ট্রেন ছেড়ে দেবে। বুড়ো কিন্তু সে কথা শুনল না। সেই যে ছেদিলাল বাড়ি থেকে পালিয়ে গেল বাবুজি, আর এলো না। আমার সঙ্গে একবার দেখাও করলে না। তা বাপ মা ছেলেকে বকে না বাবুজি। তাই আমি ছিলাম ওর বাপ মা সব কিছু।
তা বাপ মা ছেলেকে বকে না বাবুজি। বাপ বকলো বলে গোসা করে একেবারে বাড়ি থেকে পালিয়ে যেতে হয়। আপনি বলুন মুখার্জি সাহেব। তারপর চোখের জলটা মুছে নিয়ে বুড়ো আবার বলতে লাগলো, তারপরে দারবারালাল বললে ছেদিলাল নাকি কলকাতায় আছে, কলকাতায় ভালো নকরি করছে। তা ভালোই করছে বাবুজি, আমার কাছে না আসুক, ছেদিলাল যে বেঁচে আছে এইটুকু জেনেও মনে সুখ পাই বাবুজি, মনে সুখ পাই। বলে আবার কাঁদতে লাগলো ঠাকুর সাহেব। আজকে দরবারালাল বললে মুখার্জি সাহেব ট্রেনে করে বোম্বাই যাচ্ছে, স্টেশনে গেলে দেখা হবে। তাই এলাম বাবুজি। দরবারালাল আমাকে আনছিল না, পিপারিয়া এখান থেকে 3 ক্রোশ দূরে বাবুজি। তা হোক, আমি বললুম ছেদিলালকে না দেখতে পাই, আমি ছেদিলালের মালিক মুখার্জি সাহেবকে তো দেখতে পাবো, তাহলেই আমার ছেদিলালকে দেখা হবে। দরবারালাল আবার মনে করিয়ে দিল, পিতাজি ট্রেন ছাড়বার টাইম হয়ে গিয়েছে, আপনি চলুন আমার সাথে, ফিরে চলুন। তারপর আমার দিকে আবার ইঙ্গিত করলো চোখ দিয়ে। এবার ইঙ্গিতটা বুঝতে পারলাম। সেই 500 টাকার বান্ডিলটা ঠাকুর সাহেবের দিকে এগিয়ে দিয়ে বললাম, ঠাকুর সাহেব, ছেদিলাল এই টাকাটা আপনার কাছে আমার হাত দিয়ে পাঠিয়েছে, বলেছে বাবাকে এটা দিয়ে দেবেন। টাকা? হ্যাঁ, মাইনে থেকে বাঁচিয়ে বাঁচিয়ে এই 500 টাকা আপনাকে পাঠিয়েছে। বুড়োর মুখখানা এবার দেখবার মতো হয়ে উঠল। টাকাটা হাত পেতে নিয়ে ছোট ছেলের মতো হাউ হাউ করে কেঁদে উঠল। ছেদিলাল টাকা পাঠিয়েছে, ছেদিলাল টাকা পাঠিয়েছে। বুড়োর কান্না শুনে 2-1 প্যাসেঞ্জার আশেপাশে জড়ো হচ্ছিল। কত টাকা আছে এতে বাবুজি? 500। টাকার অঙ্কটা শুনে বুড়ো যেন আর সামলাতে পারল না, বলল, এত টাকা আমার কি হবে বাবুজি? আমার তো টাকার দরকার নেই। ছেদিলালি আমার টাকা, ছেদিলালি আমার মোহর, এ টাকা আমি নেব না। আপনি ছেদিলালকে দিয়ে দেবেন, তার টাকার কত দরকার। পিতাজি, আপনি টাকাটা নিন, ছেদিলাল কত ভালোবেসে আপনাকে টাকাটা পাঠিয়েছে। আপনি টাকাটা ফিরিয়ে দিলে সে যে রাগ করবে পিতাজি, সে যে রাগ করবে। আপনি টাকাটা নিন, নিন আপনি। কি রাগ করবে? না না, তবে আমি ফিরিয়ে দেব না। তারপর আবার কি যেন ভাবতে লাগলো ঠাকুর সাহেব। বলল,
কিন্তু ছেদিলাল মাইনে কত পায় মুখার্জি সাহেব? আমার মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে গেল 70 টাকা। সির্ফ 70 টাকা? না, 70 টাকায় কি করে চলবে তার মুখার্জি সাহেব? আমি আমি 200 টাকা নিচ্ছি। এই বাকি টাকাটা তাকে দিয়ে দেবেন। বলবেন যেন ভালো ভালো জিনিস খায়। দুধ খেলে শরীর ভালো থাকে। এই টাকা দিয়ে তাকে দুধ খেতে বলবেন, ঘি খেতে বলবেন, মাখন খেতে বলবেন বাবুজি। আমার দরকার নেই, আমি তো 2 দিন বাদে মারা যাব। আমি এ টাকা নিয়ে কি করব? আর আর এখন তার জোয়ান বয়স, সে এখন পেট ভরে ভালো ভালো চিজ খাক। নিন বাবুজি, আমি আমি এই 300 টাকা তাকে দিলাম। তাকে বলবেন তার বাবা 200 টাকা রেখেছে, সে যাতে রাগ না করে, সে যাতে বাবার উপর রাগ না করে। আপনিও ভালো থাকবেন মুখার্জি সাহেব, ভালো থাকবেন। বলে 300 টাকা আমার হাতে গুঁজে দিল। আমি নিচ্ছিলাম না, কিন্তু দরবারালাল বলল, নিন না মুখার্জি সাহেব, নিন না। পিতাজি দিচ্ছেন, আপনি নিন না। চেদিলালকে বলবেন কি আমাদের টাকার দরকার নেই। সে আচ্ছা থাকলেই আমরা আমরা খুব খুশি থাকবো, খুব খুশি। আপনি টাকাটা নিন মুখার্জি সাহেব, টাকাটা নিন। ওদিকে হঠাৎ ঘন্টা বেজে উঠল। এবার ট্রেন ছেড়ে দেবে। দরবারালাল ঠাকুর সাহেবকে ধরে সরিয়ে নিল। আচ্ছা, রাম রাম মুখার্জি সাহেব, রাম রাম। ট্রেনটা ছেড়ে দেবে একটু পরেই। ইঞ্জিন থেকে হুইসেলের শব্দ হলো। দেখলাম দরবারালাল বাবাকে নিয়ে প্ল্যাটফর্মের ধুলোর ওপর দিয়ে মুসাফিরখানার দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাকে যে 300 টাকা দিয়ে গেল, এটার কি হবে? টাকাটা তখনও আমার মুঠোর মধ্যে ধরা রয়েছে। কার টাকা, কে দিল, কাকে দেব, কিছুই ঠিক করতে পারলাম না। এ টাকা আমিই বা নেব কেন? কোথাকার লোক আমি? ঘটনাচক্রে এসে পড়েছিলাম এই ইটারসি স্টেশনে। আবার কোথায় চলে যাব? আর কোথায় 3 ক্রোশ দূরে পিপারিয়া, সেখানকার ঠাকুর সাহেব আর তার ছেলে দরবারালাল। আর কোথায়ই বা তার ছোট ছেলে ছেদিলাল। জীবনে কখনো ওদের নামও শুনিনি, দেখিও নি, ওদের সঙ্গে কথাও বলিনি, কখনো দেখবও না হয়তো ভবিষ্যতে। কিন্তু হঠাৎ 20 মিনিটের স্টপেজে এসে কত বড় একটা নাটকের সাক্ষী হয়ে রইলাম। খাঁটি মিথ্যে কথা বললাম, এও যেন এক পরমাশ্চর্য ঘটনা। ট্রেনটা চলতে আরম্ভ করেছিল। হঠাৎ দরবারালাল দৌড়াতে দৌড়াতে এসে আমার কামরায় উঠল। বলল, আপনাকে অনেক ধন্যবাদ বাবুজি, অনেক ধন্যবাদ। আপনি ওসব কথা না বললে আমার পিতাজি মারা যেতেন। টাকাটা আমার হাতেই ছিল। তার দিকে সেটা এগিয়ে দিয়ে বললাম, নাও নাও, এটা নাও। আমি ভাবছিলাম টাকাটা নিয়ে কি করব। দরবারালাল টাকাটা নিতেই এসেছিল বুঝতে পারলাম। তারপর সেটা ট্যাঁকে গুঁজে দরজা খুলে গাড়ি থেকে নামতে যাচ্ছিল। বললাম, তোমার ছোট ভাই এখন কোথায় আছে দরবারালাল? চেদিলাল তো নেই হুজুর, সে মারা গেছে। 7 সাল আগেই মারা গেছে। আমার মাথায় যেন বজ্রাঘাত হলো।
একটা औरतকে খুন করার জন্য তার ফাঁসি হয়ে গেছিল। পিতাজিকে সেসব কথা আমি বলিনি। 7 সাল ধরে সে কথা আমি চেপে রেখেছি। তাকে খুশি রাখবার জন্য বলেছি কি ছেদিলাল বাড়ি থেকে পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে কলকাতায় চাকরি করছে। কিন্তু আজকাল ছেদিলালকে দেখবার জন্য পিতাজি ভারী ছটফট করে, তাই মাঝে মাঝে জাল চিঠি পড়িয়ে শোনাই। এর আগে একটা জাল চিঠি শুনিয়েছিলাম, তাতে লেখা ছিল যে মুখার্জি সাহেবের হাত দিয়ে টাকা পাঠাচ্ছে ছেদিলাল। আজ আপনি ভাগ্যিস ছিলেন ট্রেনে, তাই বাবাকে একটু শান্তি দিতে পারলাম আমি। আচ্ছা বাবুজি, আমি চলি। রাম রাম। বলে চলন্ত ট্রেন থেকেই দরবারালাল প্ল্যাটফর্মের উপরে লাফিয়ে পড়ল। প্যাসেঞ্জার ট্রেনটা তখন খুব জোরে চলতে আরম্ভ করেছে। গল্পের আড্ডায় আজ শুনলেন বিমল মিত্রের লেখা 20 মিনিটের গল্প। গল্প পাঠে ঋষভ, গল্পের সূত্রধার এবং দরবারালাল, অনির্বাণ, ঠাকুর সাহেব, অয়ন মুখার্জি, কোরাস, গল্পের আড্ডা টিম, পোস্টার ডিজাইন তমজিতা পাত্র এবং শুভজিৎ রায়, টেকনিক্যাল হেড শুভজিৎ রায়, শব্দগ্রহণ এবং ধ্বনি পরিকল্পনা শুভ, কন্টেন্ট হেড ঋষভ, সমগ্র পরিচালনায় অনির্বাণ এবং গল্পের আড্ডা টিম। শেষ হলো বিমল মিত্রের লেখা 20 মিনিটের গল্প। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং গল্পের আড্ডায় আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা অরিজিনালস ইউটিউব চ্যানেলটি, and also click the bell icon for notification. Happy listening.